আমরা যে কেন জাপানে থাকি, ভাস্কো দা গামার ইতিহাস না জানলে বেলেম টাওয়ার, এটার একটা ইতিহাস ও ঐতিহ্য আছে। নজরে প্রাসাদা কমার্শিয়াল যদি দেখায়, এই যে মূল স্ট্যাচুটা, অনেক দারুণ দারুণ খাবার আছে। এই যে সিঙ্গারা। ভিউয়ার্স, আমরা এখন মার্তিমনিজ পার্কে বসে জিলাপি খাচ্ছি। আমরা এখন কোথায় যাচ্ছি ভাই? আমরা এখন মার্তিমনিজ যাচ্ছি। তো অনেক আয়োজন করছে ভাই আমাদের জন্য, যেন বাঙালি জান্নাতে গেলেও মেহমান হবে ইনশাআল্লাহ। পাবদা মাছ আস্তে আস্তে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুন্সি বিপ্লব বলছি পর্তুগালের রাজধানী লিসবন থেকে। পর্তুগাল হচ্ছে ভাস্কো দা গামার দেশ এবং ফুটবল ম্যাজিশিয়ান রোনালদোর দেশ। এই ফুটবল ম্যাজিশিয়ান রোনালদোর দেশ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পর্তুগাল ব্লগ দেখার জন্য। এখন আমরা লিসবনে আছি। বরাবরের মতো মূল ভিডিও শুরু করার আগে একটু ইনফরমেশন দিয়ে নিই। পর্তুগাল হচ্ছে ইউরোপের সর্বপশ্চিমে অবস্থিত। এটি আগে পৃথিবীর লাস্ট ল্যান্ড, অর্থাৎ পৃথিবীর শেষ জমিন হিসাবে বিবেচনা করা হতো, যে এরপরে আর কোনো জমিন নেই, এটাই হচ্ছে পৃথিবীর লাস্ট জমিন। কিন্তু যখন কলম্বাস আমেরিকা আবিষ্কার করলো, তখন ধরা হলো যে না, এটা পৃথিবীর লাস্ট ল্যান্ড নাই, এটা হচ্ছে ইউরোপের লাস্ট ল্যান্ড। অর্থনৈতিকভাবে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় একটু দুর্বল হলেও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ হচ্ছে পর্তুগাল। আটলান্টিক মহাসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা এই দেশের ইতিহাস ঐতিহ্য নিয়েই আজকে থাকবো আপনাদের সাথে। সেই পর্যন্ত পুরো ভিডিওর সাথেই থাকুন। ভিউয়ার্স, শুভ সকাল। আমরা এখন ফ্রান্সের অর্লি এয়ারপোর্টে আছি, 1 নম্বর টার্মিনালে। যে আমাদের ভুইলিং এয়ারলাইন্স, স্পেনের মালিকানাধীন ভুইলিং এয়ারলাইন্সে আমরা চলে যাব লিসবনে। 2 ঘন্টা 30 মিনিটের ফ্লাইট। অনেক ব্যস্ততম, এখন ফজর হয়নি এখনো। এখানে ফজর হয় হচ্ছে সকাল 6:20, আর এখন বাজে 5:30। আমরা প্রায় চলে এসেছি, এখনো সূর্যোদয় হয়নি। পূর্ব দিগন্তে একটু একটু করে উঁকি দিচ্ছে সূর্য। ইতিমধ্যে পর্তুগালের ল্যান্ড আমাদের চোখের নাগালে এসেছে এবং সবগুলো বাড়ির ছাদগুলোই লাল লাল। এটা একটা আলাদা ধরনের সৌন্দর্য। আমরা ল্যান্ডিং করতেছি পর্তুগালের লিসবন হাম্বার্তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমরা প্যারিস থেকে রওনা হয়ে এখন পর্তুগালের হাম্বার্তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিসবন এসে পৌঁছেছি। পরিষ্কার পরিচ্ছন্ন, চকচকে আছে। আমরা যেখান দিয়ে যাচ্ছি এখন, এর পাশেই সমুদ্র, ওই যে দেখা যায়, বাম পাশে দেখা যায় যেটা। আমাদের ড্রাইভার চাচা গাড়ি চালাচ্ছে, মার্সিডিজ বেঞ্জ। এটা হচ্ছে একটা ট্যাক্সি। আমরা যে পাদো মিউজিয়ামের সামনে দাঁড়িয়েছি। অনেক পুরাতন একটা স্থাপনা, এটা একটা মিউজিয়াম। ছোট ভাই ইমরান নিতে আসছে, সে এখানেই থাকে। এখন আমরা তার বাসায় যাব, ফ্রেশ হব, তারপরে আবার বের হব। ভিউয়ার্স, এটা হচ্ছে অনেকটাই পুরান ঢাকার মতো, 1000 বছরের পুরাতনের শহর। আমরা ফাইনালি ছোট ভাই ইমরান ভাইয়ের বাসায় আসছি। ইমরান ভাই আছে, ভাইয়ের নাম কি? হুসাইন ভাই আছে, দুজনই বাংলাদেশি। এটা আটলান্টিক মহাসাগরের একদমই পাশে লিসবনের শহরের পুরাতন একটা জায়গা। আলহামদুলিল্লাহ। তো অনেক আয়োজন করছে ভাই আমাদের জন্য, যেন বাঙালি জান্নাতে গেলেও মেহমান হবে ইনশাআল্লাহ। বাঙালি ছাড়া খেয়ে জমবে না। 3-4 দিন খাবার অনেক কষ্ট করছি। এখন এই যে গরুর মাংস ভুনা, তারপরে ডালের পাত্রটা দেখেন, এটা মানে এটা ঐতিহ্যবাহী আর কি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। সালমানের মনে হয় ক্ষুধা বেশি লাগছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কালকে থেকে এসে সামোসা খেয়ে নিছে। দর্শক, আমরা টমটমে উঠছি। পর্তুগালে এসে টমটম পেয়েছি, টমটমে উঠছি। আমাদের এই যে ভাই ইমরান ভাই ব্যবস্থা করেছে, আলহামদুলিল্লাহ। ওই যে একটা ক্রুজ শিপ আছে এখানে, অনেক বড়, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের একটা বে, লিসবনের কোল ঘেঁষে যেটা চলে গেছে। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে জাপানের প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, চীন সাগর, ভূমধ্য সাগর, অনেকগুলো জায়গা দেখেছি, সবগুলো সাগর দেখেছি। আটলান্টিক দেখার সৌভাগ্য হয়েছিল না, আজকে হয়ে গেল আলহামদুলিল্লাহ। ট্রাম না, এটা বাস। আমরা এখন কোথায় যাচ্ছি ভাই? আমরা এখন মার্তিমনিজ যাচ্ছি। মার্তিমনিজ মানে বাংলাদেশ এরিয়া? হ্যাঁ, মার্তিমনিজে চলে এসেছি। ভিউয়ার্স, আমরা এখন যে জায়গাটাতে আছি, এটা হচ্ছে মার্তিমনিজ বলে এই জায়গাটার নাম। এটা মার্তিমনিজ পার্ক। তো এটা হচ্ছে একটা বাঙালি অধ্যুষিত এরিয়া। তো আপনারা যদি কখনো পর্তুগালে আসেন, তাহলে অবশ্যই মার্তিমনিজে আসবেন, কারণ মার্তিমনিজে আসলে আপনি বাঙালি স্বাদ পাবেন না।
বাংলাদেশিদের দোকান, সবজি, মাছ, মাংস, একবারে রেস্টুরেন্ট। এই যে এখানে গোশত ভিতরে ঝুলাই রাখছে, তার মানে গোশত আপনি এখান থেকে 2 কিলো 3 কিলো যাই লাগুক কেটে নিয়ে গিয়ে বাংলাদেশের মতো ফ্রেশ গোশত রান্না করে খেতে পারবেন। এটা তো আমাদের জাপানে বা টোকিওতে কল্পনার বাইরে। ভিউয়ার্স, আমরা জাপানে যেটা কল্পনাও করতে পারি না, এখানে এসে একেবারে মনে হচ্ছে যেন কি পেয়েছি, বাংলাদেশে আছি মনে হচ্ছে। জিলাপি, সামোচা, সিঙ্গারা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজে যা কিছু লাগে এভরিথিং আছে। এই জন্য আপনি যদি ইউরোপে থাকতে চান পর্তুগালে চলে আসবেন, অল্প পয়সায় থাকতে পারবেন এবং তাড়াতাড়ি আপনার কাগজপাতি হয়ে যায় নাকি এরকম শুনেছি। জাপানে থেকে লাভ নেই, সব ইউরোপ চলে আসেন পর্তুগালে। উনি মেহমানদারি করতে খুব পটু আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম যাজা দান করুক। উনি আমাদের জন্য জিলাপি কিনতে গেছে। সোনার হরিণ পাইলাম ভাই, ওয়াল্লাহি বলছি। পাইলাম ইমরান ভাইরে, সত্য এই দুটো মানুষকে কোনোদিন ভোলা যাবে না। আপনি যদি ইউরোপে এসে কুইক কাগজপাতি করতে চান, কেউ বিভিন্ন দেশ থেকে হোক, বাংলাদেশ থেকে হোক, তাহলে অবশ্যই আপনি পর্তুগালে চলে আসবেন এবং এখানে খুব কুইক, দ্রুত সময়ে 1 বছর 1.5 বছরের মধ্যে কাগজপাতি হয়ে যাবে এবং তারপরে আপনি ইউরোপের যে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে কাজ করতে পারবেন এবং 5 বছর পরে আপনি ভিসা, পাসপোর্ট পেয়ে যাবেন। আর সেই পাসপোর্ট দিয়ে সারা পৃথিবী আপনি ভ্রমণ করতে পারবেন উইদাউট ভিসা। এগুলো অনেকটাই পুরান ঢাকার মতো দেখতে। আপনি যখন রাস্তায় হাঁটবেন, রাস্তাগুলো ওই যে পিচ ঢালা পথ না, পাথর দিয়ে ডিজাইন করে তৈরি করা। ইউরোপের অন্য দেশগুলোতে এটা দেখিনি আমি কখনো, জাপানে তো নেই। ইমরান ভাই নিয়ে যাচ্ছে আমাদেরকে, কিছু মসজিদও আছে বাংলাদেশিদের নাকি 2টা। এই যে বাংলাদেশি পতাকা আছে, এই যে লুঙ্গি দেখা যায়, তার মানে এখানে বাংলাদেশিরা থাকে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি, ছোট মসজিদ, এখানে একটা মসজিদ আছে, তাই তো? লাইক পুরান ঢাকা একবারে, তাই না? এরকম পরিবেশ জাপানে কল্পনাও করতে পারবেন না আপনি। আমরা রেখে যান ভাই, যে আমার বোর্ডারে পাঠাই দিন। তো বাঙালিদের এই গলি থেকে আমরা এখন বের হচ্ছি। ভিউয়ার্স, আমরা এখন মার্তে মনিজ পার্কে বসে জিলাপি খাচ্ছি। এটা চিন্তা করা যায় ঢাকা ইউনিভার্সিটি টিএসসি অথবা মগবাজার ছাড়া চিন্তাই করা যায় না। আমরা তো টোকিওতে, এটা আমাদের জন্য স্বপ্ন এবং আগামী 100 বছরও যে টোকিওতে হবে না এই ব্যাপারেও আমরা নিশ্চিত। সো আমরা খুব আনহ্যাপি ম্যান, আমরা খুবই দুর্ভাগা যে আমরা জাপানে থাকি, টোকিওতে থাকি। আমরা পর্তুগাল থাকি না কেন? এই যে এত বড় একটা লাল জিলাপি যদি আপনি পান, আপনার কি আর বাংলাদেশের থাকবে, যে মায়া থাকবে? আলহামদুলিল্লাহ, এটা অনেক শুক্রিয়া। আমার তো মন চায় যে আমি জাপানের টোকিও থেকে এখানে চলে এসে থাকি। শুক্রিয়া যে আমাদের ইমরান ভাইয়ের ওসিলায় আমরা জাপানের জিলাপি খেতে পারছি আজ বহু বছর পরে, দিন না বহু বছর পরে, আলহামদুলিল্লাহ। আপনি যদি মনে করেন আমি টিএসসি দিয়ে বসে আছি, আপনার ভুল হবে। এই যে সিঙ্গারা, বাঙালি খাবার, বাঙালি খাবার। এই যে দুধ চা, আর এই যে লাল জিলাপি। এটা ঢাকা শহরের টিএসসি অথবা মগবাজার ছাড়া তো চিন্তা করা যায় না। আমরা এখন পর্তুগালের রাজধানী লিসবনে আছি। আমরা কয়েকদিন সুইজারল্যান্ড, প্যারিস ঘুরে আসছি, এই মজাটা পাইনি। লিসবন মানে বাংলাদেশ আর কি। এখানে বাঙালি পাড়ায় আছে। এখন আমরা যেখানে বসে আছি, এই পার্কটার নাম কি যেন ভুলে গেলাম, মার্সেমিল্লো টাইপের একটা পার্ক আর কি। আমরা এটা খেলাম। তো এখানে রোনাল্ডোর আসার কথা ছিল, বেয়াদব বেটা ফাজিল একবার বলছে স্যার আমি আসবো, কিন্তু পরে আর আসেনি। এখন ফোনটা বন্ধ করে দিছে। দেখে আসেন। রসিওতে আছি আমরা এখন এবং এই চত্বরটা খুবই অসাধারণ। এখানে প্রচুর ভিজিটর আছে। আপনি যদি লিসবনে আসেন আর রসিওতে না আসেন, তাহলে আপনার লিসবনে আসার কোনো মানে নেই। আমরা এখন লিসবনটা একটু ঘুরে দেখবো। রসিও, তাই না? আচ্ছা, এটা মানে প্রচুর ট্রাভেলার আসতে এখানে নাকি? যত টুরিস্ট আসবে এখানে আসবেই। আর একটা আছে আপনার প্রাসাদা কমার্সি, ওখানে প্রাসাদা কমার্সি। হ্যাঁ, আমি আপনাকে নিয়ে যাবো এখানে। ওকে, চলেন আমরা যাই। এখন রসিওর সবচেয়ে ব্যস্ততম রাস্তাটা দেখাই। এই যে মাসুম ভাই আমাদের বন্ধু মানুষ, আগে জাপানে ছিল। জাপান থেকে অল্প সময় লেখাপড়া করে মাত্র 5 মাসে উনি সুইজারল্যান্ড আসছে। সুইজারল্যান্ড থেকে এখন পর্তুগাল এসে লিগ্যাল কাগজপাতি হয়েছে, এখানকার রেসিডেন্ট, লিগ্যাল রেসিডেন্ট। রসিওর সবচেয়ে ব্যস্ততম জায়গা এগুলো, ব্যস্ততম স্ট্রিট। সরি, থ্যাংক ইউ। এটাকে রসিও স্কয়ার বলে। এখন রসিও স্কয়ার থেকে কোথায় যাচ্ছি ভাই? প্রাসাদা কমার্সিও। আবার বলেন। প্রাসাদা কমার্সিও। প্রাসাদা কমার্সিও। মাসুম ভাই নাম মুখস্থ। কমার্শিয়াল প্লেস। কমার্শিয়াল প্লেস।
রাস্তাতেই আমরা যাচ্ছি। এটা পুরোটাই রেস্টুরেন্ট এবং খুবই ব্যস্ততম একটা এরিয়া, এবং 95% মানুষই মনে হয় এখানে ট্রাভেলার। এই যে প্রচুর পরিমাণ অনেক দারুণ দারুণ খাবার আছে, বাট হালাল কিনা এই ভয়ে খেতে পারবো না আমরা। ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত চত্বরে। এই যে বিশাল একটা দানব আকৃতির গেট দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে প্রাসাদা কমার্শিও। আপনি ওই রেশিও স্কোয়ার থেকে সোজা যদি এই ট্রাভেলার স্ট্রিটটা ধরে হেঁটে চলে আসেন, তাহলে এখানে যে বড় গেটটা পাবেন, এবং এই গেটটা পার হয়ে আপনি প্রাসাদা কমার্শিওতে চলে আসতে পারবেন। পাশেই আটলান্টিক মহাসাগরের একটা শাখা এদিকে ঢুকে পড়ছে। নজরে প্রাসাদা কমার্শিও যদি দেখা, এই যে মূল স্ট্যাচুটা, আর এই পাশ থেকে বিল্ডিং গুলো এভাবে হয়ে এখানে একটা ক্রিসমাস ট্রি এরা মেক করছে। এরপরে এখানে এই যে অনেক বড় একটা ভিক্টোরিয়া কি লেখা আছে। এই গেটটা ওই যেখান থেকে আমরা রেশিও স্কোয়ার থেকে আসছি, শিওর মূল যে স্ট্যাচুটা আছে তার নিচে অবস্থান করছি। আমার সামনে আটলান্টিক মহাসাগরের শাখাটা, প্রাসাদা কমার্শিওর সেই স্ট্যাচুর একবারে সম্মুখে আমি এখন দাঁড়িয়ে আছি। ভিউয়ার্স, আমি এখন আটলান্টিক মহাসাগরের একদম কিনারে, এখন পানিটা একটু ছুঁয়ে দেখবো। প্রশান্ত মহাসাগর সহ বাকি সাগরগুলোর পানি ছুঁয়ে দেখার সুযোগ হয়েছে, আটলান্টিক মহাসাগরের পানি আজ ছুঁয়ে দেখার সুযোগ হয়নি। এখন একটু কাজ করবো আপনাদেরকে সাথে নিয়ে, এবং আমার পিছনে দেখা যাচ্ছে একটা বড় ক্রুজ শিপ যাচ্ছে কানাডার উদ্দেশ্যে। সো আপনি যদি এখান থেকে কানাডা আমেরিকা যেতে চান, ওই ক্রুজ শিপে যেতে পারবেন। পানিতে পড়ে গেলে উদ্ধার করবে কেডা? আবার এই তো পানি, আবার কি এই যে পানি, আটলান্টিক মহাসাগরের পানি টাচ করার সুযোগ হলো। বেলেম টাওয়ার, এটার একটা ইতিহাস ঐতিহ্য আছে, আপনাদেরকে বিস্তারিত শোনাবো। তো এটা একেবারেই পজিশনটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে এই টাওয়ারটা গড়ে ওঠা, বহু বছর আগের ইতিহাস। ভিউয়ার্স, বেলেম টাওয়ার নির্মিত হয়েছিল 1600 শতকের দিকে। আর্কিটেকচার ফ্রান্সিসকো আরুদা এটি ডিজাইন করেছিলেন। এটার মূল উদ্দেশ্য ছিল তাগুজ নদী থেকে শত্রুপক্ষের আক্রমণকে রুখে দেওয়ার জন্য এখানে সেনাবাহিনী রাখা হতো, এবং সেই সাথে সাথে নাবিকরা যে সমুদ্রে গমন করত, এখান থেকেই গমন করত, এবং দূর থেকে এই নিশানা ধরেই ল্যান্ডের দিকে এগিয়ে আসতো। এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই বেলেম টাওয়ার নির্মিত হয়েছিল। আজও সেটি দাঁড়িয়ে আছে 500-600 বছর। বেলেম টাওয়ার থেকে আমরা ভাস্কো দা গামার দিকে চলে যাচ্ছি, অর্থাৎ ভাস্কো দা গামার যে স্ট্যাচুটা আছে ওখানে আমরা চলে যাচ্ছি। ভাস্কো দা গামার স্ট্যাচুর পিছনে একটা রেইনবো ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, জাপানের উদয়বাতে যেমন আমাদের ওখানে আছে। ভাস্কো দা গামার ইতিহাস না জানলে ভাস্কো দা গামাকে বুঝবেন না। পর্তুগাল মানেই ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা হচ্ছে সেই ব্যক্তি যিনি 1498 সালে প্রথম ইউরোপ থেকে আটলান্টিক পাড়ি দিয়ে ভারত মহাসাগর পাড়ি দিয়ে ভারত পর্যন্ত পৌঁছাইছিলেন, অর্থাৎ ইউরোপ থেকে ভারতের সমুদ্রপথ যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছে ভাস্কো দা গামা। হচ্ছে পুরাতন রাজার বাড়ি। এই অঞ্চলটা থেকে পর্তুগিজরা এক সময় পৃথিবীর অনেকগুলো কান্ট্রিকে শাসন করত। স্ট্যাচু আপনি এখানে দেখতে পাবেন, অসাধারণ জায়গা, মিস করবেন না। আমরা যে কেন জাপানে আছি, বহুদিন পর আমাদের প্রিয় দেলোয়ার গালিব ভাইয়ের সৌজন্যে নাস্তা পানি চলছে মার্তি মনিজের বাংলা একটা রেস্টুরেন্টে। এটা আমাদের কপালের দোষ ভাই। এটা হচ্ছে বাঙালি এরিয়ার ছোট একটা মসজিদ, আর একটা বড় মসজিদ আছে। আমরা মাগরিব এশা সহ 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার সুযোগ হলো, আলহামদুলিল্লাহ। মিস করে ফিরে এসেছি আবার পর্তুগালে। এখন এসে মনে হচ্ছে ফ্লাইট ক্যান্সেল হয়ে ভালোই হয়েছে, কারণ ঢাকার মতো খাবার পাওয়া যায় এখানে। বড় ভাইরা আছে, পাবদা পাওয়া যায় এখানে, ইলিশ পাওয়া যায় এখানে, পুনা মাছ, রুই মাছ, কাতলা মাছ যা আছে সব পাওয়া যায়, সবজি ভর্তা সব সহ আর কি। আমরা খুব টায়ার্ড, খুব দৌড়াদৌড়ি হয়েছে। এই যে পাবদা মাছ, আস্তে আস্তে সাদা ভাত, পুরা বাংলাদেশি কায়দা রেস্টুরেন্ট, মনে হচ্ছে কারণ বাজারে আছে। মাশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এই ছিল ভাস্কো দা গামা এবং ফুটবল ম্যাজিশিয়ান রোনালদোর দেশের সফর কাহিনী। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে ইতালি ভিডিও দেখার জন্য সাথেই থাকুন। বেল আইকনটি টিপে দিন। আবার দেখা হয়ে যাবে ইতালির রাজধানী রোমে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম রহমতুল্লাহ।